আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। আমরা আগের যে লাস্ট পর্ব 3 আলোচনা করেছিলাম, সেখানে আমরা তাপ বিষয়ক যে সমস্ত সমস্যাগুলো ছিল, বাষ্পায়ন, স্ফুট ডাউন গলনাঙ্ক, ঘনীভবন, শিশির, কুয়াশা, মেঘ, এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। তারও আগের পর্বে আমরা সাধারণ সংজ্ঞা আলোচনা করেছিলাম। তারও আগের পর্বে আমরা তাপ বিষয়ক যে সমস্ত রাশি, পার্থক্য, পরিমাপক যন্ত্র জিনিসগুলো আলোচনা করেছিলাম। তাপ অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়ের উপর ভিত্তি করে কিছু বৈজ্ঞানিক কারণ, আমরা কারণগুলো প্রত্যেকেই জানি, তো কারণগুলো কেন সেটা জানি না, কিন্তু ঘটনাগুলো আমাদের পরিচয় করে দিতে আছে। সেই বিষয়ে কিছু আলোচনা আজকে আমরা করব। প্রশ্নগুলো দেখো বোর্ডে লেখা আছে, আমি ব্যাখ্যাগুলো করে দিচ্ছি। আমরা লিখেছি জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, এই সুবিধা অসুবিধা। তা আমরা অনেকে দেখেছি একটা বরফকে যদি জলের মধ্যে ভাসিয়ে দিই, বরফটা জলের মধ্যে কিন্তু ভাসে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে একই পরিমাণ জলকে যদি আমরা বরফে পরিণত করি, তাহলে দেখো একই ভরের জল কিন্তু বরফে পরিণত করার সঙ্গে সঙ্গে তার আয়তনটা বেড়ে যায়। এবার যখন ওই আয়তনের বরফটাকে আমরা জলে ভাসানোর চেষ্টা করি, তখন কিন্তু ওই বরফের যে ভর আর যে আয়তনে জলটাকে সরাবে, সে আয়তনের জলের ভরটা কিন্তু আমাদের বরফের থেকে বেশি। তাহলে স্বভাবতই কি হচ্ছে, প্লবতা, যেটা আমরা আগে পড়ে এসেছি, তরলের ঊর্ধ্বমুখী চাপ। তাহলে প্লবতাটা তাহলে বরফের তুলনায় জলের যে প্লবতা সেটা হচ্ছে বেশি, মানে ওই একই আয়তনের জল বরফের উপর বেশি ঊর্ধ্বমুখী চাপটা প্রয়োগ করে। সেই কারণে বরফের চাপটা সেই ক্ষেত্রে জলের তুলনায় কম হওয়ার জন্য বরফটা জলে ভাসে। এই বাস্তব ঘটনাটা আমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারবো। এবার এই যে জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, এর কিছু সুবিধা আছে, কিন্তু অসুবিধাটা হচ্ছে অনেক বেশি। আগে অসুবিধাগুলো নিয়ে আলোচনা করছি। অসুবিধাগুলো কি? আমরা দেখো ভূগোল পড়তে গিয়ে দেখেছি যে ভূগোলের যে আবহবিকার একটা অধ্যায় আছে, সেখানে হচ্ছে পাহাড়ে ধস নামা। পাহাড়ে ধসটা কেন নামে, এবং ধসটা খেয়াল করে দেখবে যে বেশিরভাগই শীতকালে নামে। কারণটা কি? কারণটা হচ্ছে পাহাড়ের যে বরফের টুকরোগুলো একত্রিত হয়ে যে পাহাড়ের গঠনটা তৈরি করে, সেই পাহাড়ের প্রত্যেকটা পাথরের টুকরোর মধ্যে কিছু জলকণা সঞ্চিত থাকে। যখন পাহাড়ি এলাকায় অত্যাধিক হারে তাপমাত্রা কমে যায় মানে 0°C বা তার নিচে চলে আসে, তখন ওই জলগুলো জমে বরফে পরিণত হয়। তো যতটুকু জল ওখানে যে আয়তনে ছিল, যখন সে বরফ হলো, আয়তনটা বাড়লো, সব আয়তনটা বাড়ার পরে সে বেশি জায়গা নেওয়ার চেষ্টা করবে। বেশি জায়গা নেওয়ার চেষ্টা করার জন্য সেই পর্বতের যে পাথরের ফাঁকটাকে বাজিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যতটুকু জায়গা ধরে মানে পাথরটা ছিল, ফাঁকটা বেড়ে যাওয়ার জন্য তখন পার্শ্ববর্তী যে সংলগ্ন পাথর তাকে আর ধরে রাখতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটা আস্তে নিচের দিকে নেমে আসে। এই কারণে পাহাড়ে ধস নামে। তাহলে আমরা বলতে পারি যে বরফ আয়তনে বাড়ার ফলে পাহাড়ে ধস নামা একটা কারণ। সেটা আমাদের যে পাহাড়ি এলাকায় একটা অসুবিধার সৃষ্টি হয়, কারণ ধসের ফলে সেই পার্শ্ববর্তী এলাকায় একটা ভূকম্প অনুভব করা যায়। সেই পাহাড়ের নিচে যারা বসবাস করে, যদি ধস নেমে তাদের উপরে পড়ে, সেখানে তাদের বাড়ি ঘরের ক্ষতি হয়, শস্যের ক্ষতি হয়, অনেক সময় পাহাড়ি রাস্তাগুলো আমাদের নষ্ট হয়ে যায়। দ্বিতীয় অসুবিধা দেখো, যে আমরা অনেকে দেখেছি যে গাড়ির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে জল দেওয়া হয়, রেডিয়েটর যেটাকে বলা হয়, সেখানে জল কিন্তু জমা রাখতে হয়, নাহলে ইঞ্জিনটা গরম হয়ে গোলযোগ দেখা দিতে পারে। এখন যেগুলো শীত প্রবণ দেশ, মানে হঠাৎ করে তাপমাত্রা কমে গিয়ে বরফপাত হতে শুরু করে, সেখানে গাড়িতে যে জলগুলো থাকে, সেই জলগুলো যদি হঠাৎ করে জমে বরফে পরিণত হয়, তাহলে কি হবে, ওই রেডিয়েটরের আয়তন যতটুকু জল ছিল, বরফ আয়তনে বেশি হয়ে যাচ্ছে। ফলে ওই জায়গাটা দখল করার জন্য সে বেশি চাপ প্রয়োগ করছে, ফলে সেই যন্ত্রটা ফেটে যেতে পারে। ফেটে গেলে পরে কিন্তু গাড়িটা আস্তে আস্তে বিকল হয়ে যাবে। আমরা জানি যে আমাদের বিশেষ করে শহরাঞ্চলে দেখো আমরা পাইপ লাইনের সাহায্যে জল সরবরাহ করি। এই যে জল সরবরাহ করার যে পাইপ লাইন, সেই পাইপ লাইনটা জলে পরিপূর্ণ থাকে। এবার পাইপ লাইন জলে পরিপূর্ণ থাকে, জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরেও যে মাটির সঙ্গে লেভেলে যে অনুভূমিকভাবে যে সমস্ত আমরা পাইপগুলো রেখে দিই, সেই পাইপগুলো কিন্তু জলে পরিপূর্ণ থাকে। এখন পাইপের জল জমে যদি বরফ হয়, তাহলে কি হবে, পাইপের ভেতরের যে আয়তন তার থেকে বরফের আয়তন বেশি হওয়ার জন্য কিন্তু সেই বরফগুলো পাইপকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, সেখানে পাইপগুলো ফেটে যেতে পারে। এরকম আমরা একাধিক এক্সাম্পল পাবো যেখানে জল জমে বরফ হলে কিন্তু আমাদের প্রচুর অসুবিধার সৃষ্টি হয় আমাদের ব্যবহারিক জীবনে। আবার সুবিধা আছে কি দেখো, সুবিধা হচ্ছে যে পাহাড়ি এলাকায় যে সমস্ত জলাশয়গুলো আছে, সেই জলাশয়ে জল যদি পুরোটা জমে বরফ হয়ে যেত,
তাহলে কিন্তু ওই সমস্ত এলাকার জলাশয়ের যে সমস্ত প্রাণী, বিশেষ করে মাছ, তারা কিন্তু বেঁচে থাকতো না, তারা বহুদিন আগে শেষ হয়ে যেত। কিন্তু একটা নিয়মে আমরা দেখেছি যে জলের তাপমাত্রা কমতে কমতে যখন 4°C চলে আসে, জলের ঘনত্ব সর্বাধিক, ওর নিচে কিন্তু জল যখন ঘন হয় তখন সে বরফকে আর তাপকে নিচের দিকে আসতে দেয় না। ফলে ওই সমস্ত এলাকায় কি হয়, ঠান্ডা দেশে জলাশয়ের একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত জল জমে বরফ হয়। যখন সেই জলের তাপমাত্রা কমতে নিচের দিকে 4°C চলে আসে, তখন কিন্তু তারপরে আর তাপ কমতে পারে না, নিচের জলটা জলের মতো থেকে যায়, তারপরে বরফগুলো কি হয়, ভাসতে থাকে। এতে অসুবিধা কি হয়, জলাশয়ে যে সমস্ত প্রাণীগুলো নিচের দিকে আসে তারা কিন্তু আর মরে না, তারা স্বাভাবিকভাবেই বেঁচে থাকে। তাহলে প্রাণীর অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে এটা একটা সুবিধা আমরা বলতে পারি। তাহলে আমরা দেখলাম যে জল জমে বরফ হলে আয়তনে বাড়ে, এর কিছুটা সুবিধা থাকলে অসুবিধাটা হচ্ছে অনেক বেশি। তা আমরা কি পেলাম, তাহলে সমায়তন জলকে যদি সমায়তন বরফে পরিণত করা হয়, তাহলে আমরা দেখব যে সেই জলের তুলনায় বরফের আয়তনটা বেশি, তার জন্য বরফটা জলে ভাসে। দ্বিতীয় প্রশ্ন আমি এখানে লিখেছি, গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? আমরা গ্রীষ্মকালে খেয়াল করলে দেখবো কুকুর কোনো ছায়ায় বসে আছে, জিভ বের করে হাঁপাচ্ছে, জিভ দিয়ে লালা পড়ছে। জিভ দিয়ে লালাটা যে পড়ে, এর কারণটা হচ্ছে লালাটা পড়ার সময় কুকুরের জিভের লালাটা যখন বাষ্পীভূত হয়, তখন কুকুরের এই জিভের লালাটা বাষ্পীভূত হওয়ার জন্য লিন তাপ দরকার। সেই লিন তাপটা আমরা জানি যে 537 ক্যালোরি তাপ না পেলে বাষ্প হবে না। এই যে লিন তাপটা কোথা থেকে সে পাবে, তখন কুকুরের দেহ থেকে তাপটা সে সংগ্রহ করে। স্বভাবতই তাপ সংগ্রহ করার কুকুরের দেহে তাপটা কমে যাচ্ছে, এই কুকুর অনেকটা শীতলতা অনুভব করে। তাহলে কুকুর নিজের দেহে ঠান্ডা রাখার জন্য কিন্তু গ্রীষ্মকালে দেখো জিভ বের করে হাঁপায়। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে ওই জিভের যে লালারস বা তরল সেটা বাষ্পে পরিণত হওয়ার ফলে কুকুরের দেহে তাপমাত্রাটা কমে এবং কুকুরের দেহ থেকে সে প্রয়োজনীয় লিন তাপটা, ওই তরলটা সংগ্রহ করে, কুকুরের দেহটা আস্তে আস্তে শীতল হয়। আমরা কিন্তু বাষ্পের ঘটনাটা দেখেছি, বৈজ্ঞানিক কারণে ব্যাখ্যাটা তো আমরা জানতাম না। এই তাপ অধ্যয়নটা করতে গিয়ে সেই সমাধানটা আমরা সহজে কিন্তু করতে পারলাম। তো 3 নম্বর দেখেছি ঝালাই। ঝালাইয়ের কাছে পিতল বা কিছু মিশ্র ধাতু ব্যবহার করার সুবিধাটা কি? আমরা দেখেছি আমাদের কোনো জিনিস, কোনো পাত্রে অ্যালুমিনিয়াম বা ধরনের কোনো পিতলের জিনিস যখন ফুটো হয়ে যায় বা কোনো জায়গা ফেটে যায়, ভেঙে যায়, আমরা ঝালাইয়ের জন্য নিয়ে যাই মিস্ত্রির কাছে, তারা ঝালাই করে দেয়। ঝালাই করার সময় তারা দেখবে যে ধাতুটা ব্যবহার করে, সেই ধাতুটা বেশিরভাগ ক্ষেত্রে পিতল বা পিতল মিশ্রিত অন্যান্য কোনো মিশ্র ধাতু। কারণটা কি, পিতলকে যখন গলানো হয় উচ্চ তাপে, যখন সে তরল হয়, তরল হওয়ার পরে আমরা ওই আমাদের ক্ষতিগ্রস্ত সেই ধাতব পাত্রে যখন পিতলটাকে ওই তরল অবস্থায় ঢেলে দেওয়া হয়, তখন তরলটা জমে যখন ঠান্ডা হয়, তা কঠিনে পরিণত হয়, তখন তার আয়তনটা বেড়ে যায়। তরল জমে কঠিন আয়তনে বেড়ে যাওয়ার ফলে ওই ক্ষতিগ্রস্ত জায়গার যে ফাঁক ফোকরগুলো ছিল সেগুলো স্বাভাবিক ন্যায় বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের ওই জায়গার মেরামতি করতে আমরা অনেক বেশি সুবিধাটা পাই। তাহলে পিতল এমন এক ধরনের পদার্থ, এমন ধাতু, যে ধাতুটা তরল থেকে কঠিন হওয়ার সময় তার আয়তন বৃদ্ধি পায়। তাহলে তরল থেকে আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে ঝালাইয়ের কাজে পিতলটা ব্যবহার করা আমাদের অনেক বেশি সুবিধাজনক। আমরা ঝালাইটা দেখেছি, ঘটনাটা আমরা মানে বৈজ্ঞানিক কারণটা জানতাম না, তাহলে আমরা এখন এই তাপ পদ্ধতির ব্যাপারটা আমরা পেয়ে গেলাম। দেখো পরবর্তী প্রশ্ন লিখেছি, 2 টুকরো বরফ একসাথে চেপে রাখলে জোড়া লেগে যায় কেন? দুটো বরফকে যদি আমরা নেই, 2 টুকরো বরফকে কিছুক্ষণ যদি আমরা এইভাবে চেপে রাখি, রেখে ছেড়ে দিই, তাহলে বরফের টুকরো দুটো আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে জোড়া লেগে গেছে। জোড়া তো লাগলো আমরা জানি, কারণটা দেখো যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কতগুলো প্রভাব কিন্তু কাজ করে। যখন তুমি 2 টুকরো বরফকে জোরে চাপ দিচ্ছ, তখন ভালো করে খেয়াল করে দেখো এই দুটো বরফের সংলগ্ন যে স্থানটা, সেই জায়গাটায় কিন্তু আমরা কি করছি, চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করার পরে গলনাঙ্কটা আস্তে আস্তে কমে যাচ্ছে। গলনাঙ্ক কমে যাওয়ার পর দুটো বরফের মাঝখানে আমরা তরল পাচ্ছি। যখন আমি চাপটা ছেড়ে দিলাম, চাপ ছাড়ার সঙ্গে সঙ্গে তরলটা আবার কিসে পরিণত হলো, আবার বরফে পরিণত হলো। পরে বরফ দুটো কি হয়ে গেল, জোড়া লেগে গেল। এই যে 2 টুকরো বরফকে একসঙ্গে চেপে দিলে জোড়া লেগে যায়, এই ঘটনার একটা নাম আছে, যেটাকে আমরা বলি পুনঃশিলি ভবন। পুনঃশিলি ভবনকে যদি মাতৃভাষায় নামো, পুনরায় শিলায় পরিণত হওয়া। শিলা যদিও একটা ভৌগোলিক শব্দ, কিন্তু আমরা অনেক সময় বরফকে শিলা হিসাবে ব্যাখ্যা করি বা বলে থাকি। তাহলে এই ঘটনাটাকে আমরা পুনঃশিলি ভবন। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় পুনঃশিলি ভবন কাকে বলে, তুমি তোমার এই বৈজ্ঞানিক কারণটাকে ব্যাখ্যা করো। যদি আমরা 2 টুকরো বরফকে একসাথে চেপে ধরে রাখি, তাহলে 2 টুকরো বরফের সংলগ্ন স্থানে চাপের প্রভাবে সেটা গলনাঙ্ক কমে গিয়ে তরলে পরিণত হয়। যখন আমরা চাপটা সরিয়ে নেই, ওই তরল আবার বরফে পরিণত হয়, বরফের টুকরোতে জোড়া লেগে যায়। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা পেলাম, সঙ্গে সঙ্গে একটা নতুন শব্দ সেখানে পেয়ে, সেটা হচ্ছে পুনঃশিলি ভবন।
তাহলে পূর্ণস্থিতি ভবন কাকে বলে আশা করি অসুবিধা নেই, তুমি তোমার এই বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে বলতে পারবে। তারপর নেক্সট প্রশ্ন যেটা করা হয়েছে যে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? আমি ঋতুটা উল্লেখ করেছি কিন্তু শীতকাল। এবার তোমাকে দেখতে হবে যে ভৌগোলিক জলবায়ু অধ্যায় করতে গিয়ে শীতকাল আর গ্রীষ্মকাল দুটোর মধ্যে পার্থক্যটা কি, বা শীতকাল আর বর্ষাকালের পার্থক্যটা কি? স্বাভাবিকভাবে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা থাকে অনেক বেশি, আর শীতকালে বাষ্পের পরিমাণটা থাকে অনেক কম। তাহলে জলীয় বাষ্প কম বা বেশি অনুসারে কিন্তু বাষ্পায়নটা দ্রুত হয়। যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম হয় তাহলে সেখানে বাষ্পায়নটা দ্রুত ঘটে। তাহলে শীতকালের যে বাতাস সেখানে বাষ্পটা কম হওয়ার জন্যই কিন্তু আমাদের জামা কাপড় থেকে দ্রুত সেটা তরলটা মানে ভিজে অংশের যে জলীয় অংশটা সেটা বাষ্পায়িত হতে পারে। কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ার জন্য বাষ্পায়নটা অত দ্রুত হারে হয় না। তাহলে বাষ্পায়ন দ্রুত হওয়ার জন্য কিন্তু শীতকালে জামা কাপড়টা তাড়াতাড়ি শুকায়। এই জামা কাপড় শুকানো ছাড়া আমরা অনেক ঘটনা ব্যাখ্যা করতে পারি। দেখবে শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায়, হাত মুখ ফেটে যায়, সেখানে কারণটা কি? সেই কারণটা কিন্তু আমাদের একই রকমের ব্যাখ্যা, যে আমাদের ত্বকের উপরি অংশে যে জলীয় ভাবটা আছে, যেহেতু বায়ুতে জলীয় বাষ্পটা কম, জলীয় বাষ্প কম হওয়ার জন্য তখন বাতাস করে কি যে বায়ুটা প্রবাহিত হয়, তখন আমাদের দেহ সংলগ্ন অংশ থেকে কিছু পরিমাণ জলীয় ভাবটাকে জলীয় অংশ শোষণ করার চেষ্টা করা হওয়ার ফলে আমাদের এই যে ত্বক, যেগুলো নরম ত্বক বিশেষ করে, সেই অংশগুলো জলীয় ভাবটা কমার জন্য সেখানে কি হয়, সেই কোষগুলো সেই টানটা সহ্য করতে পারে না বলে সেই অংশগুলো ফেটে যায়। এটাকে আবার আরেকটা কারণ দিয়ে তোমাকে প্রশ্ন করা যেতে পারে। দেখো আমরা শীতকালে ঠোঁটে বোরোনিল লাগাই বা ভেসলিন লাগাই হাত পা ফাটাটাকে বন্ধ করার জন্য। কারণটা কি? যখন আমি উপরে এইরকম একটা স্বাস্থ্যনাল তৈরি করলাম, তখন প্রাকৃতিক যে বায়ু প্রবাহ তার সঙ্গে আমাদের দেহের ত্বকের অংশগুলোর মধ্যে সংযোগটা বিচ্ছিন্ন হয়। তাহলে বাতাস সরাসরি সেখানে আমাদের ওই কোষীয় তরলটাকে বাষ্পীভূত করতে পারে না। এটাকে আরেকভাবে ব্যাখ্যা করতে পারি আমরা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো একটা অংশের ক্ষেত্রে আমরা কোনো তৈলাক্ত বা এই ধরনের কোনো অংশ বা এই ধরনের কোনো ক্রিম যদি আমরা লাগাই, তাহলে সেখানে বাষ্পায়নের হারটা কমে যায়, যে কারণে হাত মুখ ফাটা বন্ধ হয়ে যায়। তা আমরা তাহলে একটা ঘটনা থেকে বহু এরকমের কারণ ব্যাখ্যা করতে পারি। এরকমের একাধিক কারণ আমরা আমাদের পাঠ্যপুস্তকেও পাবো বা আমাদের বাস্তব জীবনে ভাবতে গেলে আমরা পাবো। তাহলে একটা কারণ থেকে তুমি সমস্ত কারণগুলো নিয়ে যদি আলোচনা করার চেষ্টা করো, তোমার অনেক সমস্যার সমাধান তুমি নিজেই কিন্তু করতে পারবে। দেখো পরবর্তী প্রশ্ন লিখেছি যে ভিজে গায়ে বা ঘর্মাক্ত গায়ে পাখার নিচে দাঁড়ালে আরাম লাগে কেন? আমরা খেলাধুলা করে আসলাম বা প্রচন্ড গরম লাগছে, ফ্যানটা চালিয়ে ফ্যানে বসলাম, রাস্তায় সেটা খুব ফ্রেশ একটা মানে অবস্থা অনুভব করছি, একটা শীতলতা ভাব অনুভব করছি, শরীরটা জুড়িয়ে গেল বলি আমরা। সেখানে কারণটা কি? কারণটা খেয়াল করে দেখো, তুমি ভিজে গায়ে থাকছো, ঘামে ভিজেই হোক, জলে ভিজেই হোক, স্নান করার পরে হোক, তখন তোমার দেহের মধ্যে কি হচ্ছে, জলীয় একটা আস্তরণ থাকছে। এবার যখন তুমি ফ্যানের নিচে দাঁড়াচ্ছ, বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু যত দ্রুত প্রবাহিত হবে তখন তোমার শরীরের যে জলগুলো সেগুলো দ্রুত আস্তে আস্তে কি হবে, দ্রুত হারে বাষ্পীভূত হবে। তাহলে বায়ুগুলো বাষ্পীভূত হওয়ার সময় যখন বাষ্পীভূত হচ্ছে তখন তার বাইরে থেকে তাপ প্রয়োগ করছি না। তাহলে বাষ্পায়নের যে তাপের দরকার, তাপটা কোথা থেকে পাবে? তখন শরীরের যে জলীয় অংশগুলো, ভেজা অংশগুলো, এই তাপটা শরীর থেকে সংগ্রহ করছে। শরীর থেকে সংগ্রহ করার ফলে স্বাভাবিক নিয়মে শরীরটা আস্তে আস্তে কি হচ্ছে, শীতল হচ্ছে। যে কারণে আমরা ভিজে গায়ে বা ঘর্মাক্ত গায়ে পাখার নিচে দাঁড়ালে পরে কিন্তু ঠান্ডাটা অনুভব করি। ঠিক একই রকম ভাবে জামা কাপড় যদি পাখার নিচে মেলে দেওয়া হয় তাড়াতাড়ি শুকায়, সেখানে একই কারণ। বাষ্পীভূত হওয়ার সময় সে আমাদের যে ঘরে আমরা রেখে দিচ্ছি সে ঘর থেকে তাপটাকে সংগ্রহ করে। আবার দেখবে একই রকমের ব্যাখ্যা আমরা করতে পারি। গ্রীষ্মকালে আমরা অনেকে দরজা জানলায় খসখসে মানে হচ্ছে আমাদের খড় বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি একটা পর্দার মতো করে জল ছিটিয়ে দিই আমরা। সেখানে জলটা ছিটিয়ে দেওয়ার ফলে ঘরে যখন থাকি দেখি আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে একই রকমের, যখন সেই জলগুলো বাষ্পীভূত হয় তখন সে কোথা থেকে লিনতাপ পাবে, তখন সে ঘরের যে পরিবেশ থেকে তাপটাকে সংগ্রহ করে। ফলে ঘরের তাপটা আস্তে আস্তে কি হয়, কমে যায়। তা ঘরে যদি তাপটা কমে যায় তাহলে ঘরটা শীতল হবে। যে কারণে গ্রীষ্মকালে দেখবে অনেক জায়গায় দরজা জানলার মধ্যে খসখসে টাঙিয়ে বা একটা মোটা পর্দা দিয়ে জলে ভিজিয়ে রাখা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু প্রবাহ যত দ্রুত হবে তত দ্রুত বাষ্পায়নটা আস্তে আস্তে বাড়বে, আর বাষ্পায়ন বাড়লে পরে পরিবেশটা আস্তে আস্তে শীতল হবে। আমরা নেক্সট দেখো পরবর্তী একটা সমস্যা লিখেছি, মাটি কলসির জল ঠান্ডা হয় কেন? আমাদের যাদের বাড়িতে ফ্রিজ নেই, আমরা অনেকে গ্রামের দিকে বা শহরে অনেক বাড়িতে গ্রীষ্মকালে আমরা পুজোর জল খাওয়ার চেষ্টা করি।
পুজো বা মাটির কলসিতে জলটা রেখে কেন খায়? তুমি পাশাপাশি খেয়াল করে একটা পিতলের কলসি রেখে দিয়েছো, একটা মাটির কলসি রেখে দিয়েছো। তুমি গ্রীষ্মকালে জল খাওয়ার সময় দেখবে মাটির কলসি জলটা খেতে বেশি আরাম লাগছে, পিতলের কলসি জলটা খেতে ভালো লাগছে না। কারণ তার মধ্যে একটা গ্রীষ্মকালে যে ঠান্ডা পানীয় আমরা গ্রহণ করি, ঠান্ডা পানীয় গ্রহণ করার ফলে আমরা বেশ একটা শীতল অনুভব করি, শরীরটা অনেকটা আরাম বোধ হয়। এবার মাটির কলসির ক্ষেত্রে কি হয়, মাটির কলসি যখন তৈরি করা হয়, মাটির যে কণাগুলো পরস্পর সংলগ্ন থাকে, সেই কণাগুলোকে কিন্তু আমরা একদম বায়ু শূন্য করতে পারি না। বলে কণাগুলোর মধ্যে কিছু পরিমাণ বায়বীয় রন্ধ্র যেগুলো থাকে, যার মধ্য দিয়ে খুবই অল্প পরিমাণে বাতাস চলাচল করতে পারে। যখন জলটাকে আমরা সেখানে রাখি, জলটাকে রাখার ফলে কি হয়, কিছু পরিমাণ জল কিন্তু চুইয়ে চুইয়ে সেই পাত্রে বাইরে চলে আসে। পাত্রে বাইরে চলে আসে তার মানে এই না জলটা পাত্র থেকে পুরো গড়িয়ে পড়ে যায়। যে অল্প পরিমাণ জলটা বেরিয়ে আসে, সেই জলটা আস্তে আস্তে কি হওয়ার চেষ্টা করে, বাষ্পায়িত হওয়ার চেষ্টা করে। যখন সেটা বাষ্পায়িত হয় বা বাষ্পে পরিণত হয়, তখন সে কোথা থেকে তাপ পাবে? তখন সে কলসির অভ্যন্তরে যে জলটা, জল থেকে সেই তাপটাকে সংগ্রহ করে। স্বাভাবিকভাবে জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়, ফলে জলটা খেতে আমাদের গ্রীষ্মকালে ভালো লাগে। পক্ষান্তরে পিতল বা কোনো ধাতব পাত্রে কলসি যদি হয়, তাহলে সেখানে কিন্তু জল কখনো সে পাত্রের বাইরে চুইয়ে আসতে পারে না, তাহলে বাষ্পায়নের সম্ভাবনাটা নেই। ফলে সেখানে আমরা জলটা কি হয়, যেমন যে অবস্থায় রেখেছিলাম সেই অবস্থাতে পাই, কোনো ঠান্ডা ভাবটা আমরা পাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাটির কলসি জল ঠান্ডা হওয়ার কারণটা কিছুই না, যে কলসির গা চুইয়ে যতটুকু পরিমাণ জল বাইরে আসে, জলটা কিন্তু বাষ্পায়িত হয়, তো কলসি থেকে তাপটা সে সংগ্রহ করে। নেক্সট প্রশ্ন দেখো, লেখা আছে প্রেসার কুকার একটা যন্ত্রের নাম। এই প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? প্রেসার কুকারটা আমরা কি দেখেছি, যে প্রেসার কুকারে প্রত্যেকের বাড়িতে আছে দেখবে, যখন প্রেসার কুকারটা মানে রান্নার উনুনে যখন গ্যাসের ওভেনে যখন বসিয়ে দেওয়া হয়, তখন বসিয়ে দেওয়ার পরে যে একটা সময় পর প্রেসার কুকার উপর থেকে কিন্তু কিছু পরিমাণ বাষ্প বেরিয়ে, যেটা আমরা সিটি দেওয়া বলি, বাষ্পটা বেরিয়ে আসে। যখন আমি প্রেসার কুকারের উপরের পাত্রটা বন্ধ করে যখন আমি আমাদের ওভেনে বসাচ্ছি, তখন হচ্ছে কি ভেতরে যে বাষ্প হচ্ছে, গরম হওয়ার ফলে যে জিনিসটাকে রাখছি আমরা রান্না করার জন্য, যে বাষ্পটা প্রথমে বেরোতে পারছে না, না বেরোতে পারার ফলে কি হচ্ছে, সে ওই পাত্রস্থিত পদার্থের উপরে আবার সে চাপ দিচ্ছে। তাহলে চাপ দিলে পরে কি হবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। তাহলে যে উষ্ণতায় জল মানে বা এই ধরনের পদার্থগুলো ফুটতে শুরু করার কথা, তার থেকে বেশি উষ্ণতা কি হয়, সে প্রাপ্ত হয়। ফলে কি হচ্ছে, যতটা সময় সেদ্ধ হতে সময় লাগতো, তার থেকে দ্রুত করে সেদ্ধটা হয়। দেখা গেছে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফোটে, প্রেসার কুকারে দিলে পরে সেই তাপটা বেড়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। তাহলে আমাদের এখানে বৈজ্ঞানিক ঘটনাটা হচ্ছে, যদি আমরা কোনো পদার্থে চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে পরে কিন্তু তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেলে পরে যে কোনো খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমরা প্রেসার কুকার যন্ত্র ছাড়াও খেয়াল করে দেখবে, যে কোনো রান্না যদি জিনিস করতে গেলে বাড়িতে মায়েরা করে কি, সেখানে একটা লিড ঢাকনা দিয়ে দেয়, কড়াইয়ের উপর হোক, ভাত রান্না করার উপর হোক, ঢাকনাটা দেওয়া। ঢাকনা দেওয়ার কারণটা হচ্ছে একটা, সেখানে বাষ্পটাকে আমরা সরাসরি বেরোতে দেই না, তার ফলে বাষ্পটা তরলের উপর কি করে, চাপটা প্রয়োগ করে। ঠিক একই রকম ভাবে পাহাড়ি এলাকায় রান্না করতে সময় লাগে কেন বেশি? সেখানে যত আমরা উপর থেকে আস্তে আস্তে উঠবো, বায়ুর চাপটা আস্তে আস্তে কি হয়, বায়ুর চাপটা আস্তে আস্তে কমে। তাহলে বায়ুর চাপ যদি কমে, তাহলে চাপ কমার ফলে সেখানে স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কি হবে, কমে যাবে। ফলে যে তাপমাত্রায় আমাদের একটা জিনিসকে ফোটানো সম্ভব ছিল, তার থেকে অনেক বেশি তাপ তৈরি করার চেষ্টা করতে হবে, কিন্তু সেখানে চাপ কমে গেলে সেটা হয় না, মানে সময়টা অনেকটা বেশি লাগে। এই ধরনের একাধিক বৈজ্ঞানিক কারণ কিন্তু আমরা আমাদের পাঠ্যপুস্তকে পাবো। প্রত্যেকটা বৈজ্ঞানিক কারণ আমি এখানে প্রধান প্রধান যে ঘটনাগুলো, মানে একটা ঘটনা দিয়ে একাধিক কারণকে ব্যাখ্যা করা যাবে, এরকম কিছু ঘটনা এখানে আলোচনা করলাম। তোমরা পাঠ্যপুস্তকটা পড়ে দেখবে বা রেফারেন্স বইটা পড়ে দেখবে। এই ভিডিওটা শোনার পরে সেই ঘটনাগুলো কিন্তু আর মুখস্থ করতে হবে না, তুই শুধু ভাববি কোন অবস্থায় আছে, শীতল থেকে তরল, না তরল থেকে শীতল, না তরল থেকে বাষ্প, না বাষ্প থেকে তরল। ওই জায়গাটা যদি একটু তুমি ভেবে নিতে বা বুঝে নিতে পারো আমাদের এই ঘটনাগুলো শোনার পরে, ব্যাখ্যাগুলো তুমি সহজে কিন্তু করতে পারবে। বারবার বলছি, ভিডিওটা দেখার পরে এই বৈজ্ঞানিক কারণগুলো সম্বন্ধে নিজের একটা স্থির সিদ্ধান্তে আসার পরে ওই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে, তাহলে নিজেরা অনেক উপকৃত।